কানেক্ট করছি। हेलो 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 স্যার স্টার্ট করে দিয়েছেন তো রেকর্ডিং? আজকে আমরা পড়ব ম্যাগনেটিক ফোর্স অ্যান্ড মোশন অফ চার্জ পার্টিকেল। তো এর আগের দিন আমরা ম্যাগনেটিজম সম্পর্কে কিছুটা দেখেছিলাম, যে কারেন্ট একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে কি কোন ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হচ্ছে সেটা আমরা দেখেছিলাম। তো এবার আমরা কি দেখবো, যে ম্যাগনেটিক ফোর্স দেখবো। আগেরবার দেখেছিলাম ম্যাগনেটিক ফিল্ড, এবার দেখবো ম্যাগনেটিক ফোর্স। মোশন অফ চার্জ পার্টিকেল, মোশন অফ চার্জ পার্টিকেল মানে একটা এমন পার্টিকেল যেটা মুভেবল, ঠিক আছে, সেইটার পার্টিকুলার মুভেবল মানে স্ট্যাটিক নয়, সবসময় মুভেবল। সেইটার ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফোর্স কিরকম আসছে এটা আজকে আমরা ডিসকাস করব। তো এখানে প্রথমেই আগে ম্যাগনেটিক ফোর্স বা মোশন অফ চার্জ পার্টিকেল কি সেটা আমরা জানবো। তো চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। এখানে লেখা রয়েছে ম্যাগনেটিক ফোর্স অন মুভিং চার্জ। আমরা বললাম যে মুভেবল চার্জ বা মুভিং চার্জের ওপরেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়। তো এখানে যে একটা নর্মাল ফর্মুলা, যে এই ম্যাগনেটিক ফোর্সটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি এফ এম। নর্মালি ফোর্সকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, সাফিক্স এম মানে ম্যাগনেটিক ফোর্স, সেই জন্য সাফিক্স এম। তো এটা কিভাবে জেনারেট হচ্ছে, একটা কিউ চার্জ নিচ্ছে, সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে। তার একটা সার্টেন ম্যাগনেটিক ফিল্ড আছে। আমরা আগের দিন দেখেছিলাম যে কারেন্ট ক্যারিং ওয়্যার, একদিকে কারেন্টের ডাইরেকশন রয়েছে, একদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন রয়েছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড বলেও একটা জিনিস রয়েছে, বি দেওয়া আছে, বি ভেক্টর, মাথায় সাইনটা দেওয়া আছে মানে ভেক্টর, এটা তোমরা জানো। তো বি ভেক্টর আর ভেলোসিটি হচ্ছে ভি, মানে ওই চার্জটা কোন ভেলোসিটিতে রান করছে সেটা হচ্ছে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু ম্যাগনেটিক ফোর্সের কথা তো বলেই দিলাম, যে এফ এমটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স। এফ এমটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স।
FM টা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স। আগের দিন আমরা পড়েছিলাম ম্যাগনেটিক ফিল্ড, সেটা বি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ভেলোসিটি বি দিয়ে, মানে চার্জের ভেলোসিটি। আর কি রয়েছে, প্লাস অথবা মাইনাস কিউ, চার্জ একটা থাকতে হবে, নিউট্রাল হলে হবে না, আইদার প্লাস থাকতে হবে বা মাইনাস থাকতে হবে। তার জন্য ফর্মুলা কি আছে, এটা FM ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কিউ ইন্টু বি ইন্টু বি। এটাকে আমরা সাইন থিটার টার্মেও লিখতে পারি। সাইন থিটার টার্মে লিখলে কিরকম হবে, দিস ইজ ইকুয়াল টু কিউ, প্লাস মাইনাস আমি লিখছি না, তো পজিটিভ হলে পজিটিভ আর না হলে নেগেটিভ, বি ইন্টু বি সাইন থিটা। থিটা একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কোনটার অ্যাঙ্গেল, এই বি আর ভি এই দুটোর ডাইরেকশন আছে, দুটোর ডাইরেকশন যেহেতু আছে, দুটোর আলাদা আলাদা ডাইরেকশন রয়েছে, তার মানে এই দুটোর মাঝখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হতে পারে, সেটা হচ্ছে থিটা। থিটা হচ্ছে কি না, বি আর ভি এর মাঝখানে অ্যাঙ্গেল। এই বি আর ভি আইদার পারপেন্ডিকুলার হতে পারে, তখন এই থিটাটা কি হয়ে যাবে 90 ডিগ্রি হবে, দুটো একই ডাইরেকশনে হতে পারে, সেখানে 0 ডিগ্রি হবে। তো সেগুলো আমরা পরে ডিসকাস করব, আগে মেইন জিনিসটা দেখে নিই। FM ইজ পারপেন্ডিকুলার টু বি, এখানে বলেই দিয়েছে ফার্স্ট ফর্মটা, FM টা মানে ফোর্স, ম্যাগনেটিক ফোর্সটা ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার হবে। FM ইজ অলসো পারপেন্ডিকুলার টু বি, বি এর সাথেও কিন্তু পারপেন্ডিকুলার হবে। আগের দিন আমরা রাইট হ্যান্ড রুল পড়েছি, আজকে লেফট হ্যান্ড রুল পড়বো, সেখানে গেলেও আমরা দেখতে পারবো এই যে ম্যাগনেটিক ফোর্সের সাথে ম্যাগনেটিক ফিল্ডের আর ভেলোসিটির কি কি সম্পর্ক রয়েছে। পাওয়ার ডেলিভার্ড বাই দ্য ম্যাগনেটিক ফোর্স ইজ 0, পাওয়ারটা সবসময় 0, ওয়ার্ক ডান বাই দ্য FM ইজ ইকুয়াল টু 0। এটা কোন ক্ষেত্রে, যদি সাইন থিটার ভ্যালুটা 0 হয়। এই যে বলেই দিয়েছে FM পারপেন্ডিকুলার টু বি, পারপেন্ডিকুলার টু বি বলেছে, আবার অলসো পারপেন্ডিকুলার টু বি, তার মানে বি আর বি এর ডাইরেকশনটা একই দিকে ডাইরেকশন, মানে 0 ডিগ্রি এদের মাঝখানে অ্যাঙ্গেলটা 0, মানে সাইন 0 হয়ে যাবে। তাহলে এই টার্মটা কি হবে, এই হোল টার্মটা ইকুয়াল টু 0 হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে FM ইজ ইকুয়াল টু 0, সেটাই এখানে রয়েছে, FM ইজ ইকুয়াল টু 0। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আমরা জানি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ব্যাপারটা, কাইনেটিক এনার্জি অফ মুভিং চার্জ ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ 0। কেন, এখানে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা FM ইকুয়ালস টু 0, এটার ফর্মুলা কি, এই পার্টিকুলার ক্ষেত্রে যখন কাইনেটিক এনার্জি ফর্মুলায় পুট করব, তখন দেখতে পাবো যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু 0 হচ্ছে। ম্যাগনেটিক ফোর্স অন স্ট্যাটিক চার্জ ইজ অলওয়েজ 0, টা প্রথমেই বললাম, যদি মুভেবল না হয় তাহলে কিন্তু 0 হবে সবসময়, ম্যাগনেটিক ফোর্সটা সবসময় 0 হবে, এগুলো একটু মাথায় রাখবেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইড রয়েছে ডিরেকশন অফ FM। এতক্ষণ তো FM কাকে বলে, কি ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা দেখলাম, এবার FM টা ডাইরেকশনটা কোন দিকে। ডাইরেকশন হচ্ছে, জানার আগে আমাদের এই জিনিসটাকে একটু জানতে হবে, জিরো ম্যাগনেটিক ফোর্স কন্ডিশন, ঠিক আছে, জিরো ম্যাগনেটিক ফোর্স কন্ডিশন যেটা রয়েছে, এখানে কি রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জিরো ম্যাগনেটিক ফোর্স কন্ডিশনে বিটা হচ্ছে 0, ওকে। নিউট্রাল পার্টিকেল, তার মানে কিউর ভ্যালুটাও 0, প্লাস নয় মাইনাস নয়, তাহলে কিউর ভ্যালুটা 0। স্ট্যাটিক চার্জ, তার মানে বি ও 0, সেই ক্ষেত্রে হচ্ছে বি আর বিটা প্যারালাল, তার মানে একই দিকে রয়েছে, প্যারালাল মানে তাদের মাঝখানে কোনো অ্যাঙ্গেল ফর্ম হবে না, তাহলে এইটা হচ্ছে জিরো ম্যাগনেটিক কন্ডিশন। তো যদি এ ধরনের কন্ডিশন, মানে এরকম কোয়েশ্চেন আসে, কোনো কোয়েশ্চেনে মেনশন করে দেওয়া আছে যে জিরো ম্যাগনেটিক কন্ডিশন, তো উইদাউট এনি, মানে কোনোভাবে কিছু না ভেবেই প্রথমেই ওটার আনসার 0 হবে। ম্যাগনেটিক ফোর্স কেন, তার কারণ হচ্ছে বি যখন 0, কিউটা নিউট্রাল, তখন কিন্তু অলওয়েজ হবে 0, জিরো ম্যাগনেটিক ফোর্সটা তখন 0 হবে, ওকে। তো জিরো ম্যাগনেটিক ফোর্সের যদি কোনো নিউমেরিক্যাল থাকে, অনেক ভ্যালু অনেক ডেটা দিয়ে কনফিউজ করা থাকতেই পারে, তো সেক্ষেত্রে কিন্তু আনসার অলওয়েজ 0 আসবে ম্যাগনেটিক ফোর্সের। এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড, এতদিন আমরা রাইট হ্যান্ড রুল পড়েছি, রাইট হ্যান্ড রুলে কি পড়েছিলাম, থাম্বটা একটা ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে, আর কারেন্টের ডিরেকশনটা এটা হচ্ছে, অথবা কারেন্টের ডিরেকশন যদি এটা হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এটা হচ্ছে। এবার এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড রুলে কি বলেছে, এই যে থাম্ব আর এটা হচ্ছে 4 ফিঙ্গার বা তর্জনী বলি আমরা, আর এটা মধ্যমা, তো এই থাম্ব আর এই তর্জনী এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আবার এটার অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু পারপেন্ডিকুলার, মানে এটার সাথে এটাও 90 ডিগ্রিতে আছে, এটার সাথে এটাও, মানে এই যে থাম্ব রয়েছে, থাম্বের সাথে এটার সাথে এটা ডাইরেকশনটা যদি এরকম হয়,
আর এটার ডাইরেকশনটা যদি এরকম হয়, এটাও 90 ডিগ্রিতে রয়েছে। আবার এটার ডাইরেকশন এইদিকে, এটার ডাইরেকশন এইদিকে, তাহলে এই ডাইরেকশনটাও 90 ডিগ্রি হবে। আবার এটার সাথে এটার ডাইরেকশনও কিন্তু 90 ডিগ্রি হবে, মানে এই ফিঙ্গার মানে তর্জনীর সাথে আবার মধ্যমাটাও কিন্তু 90 ডিগ্রি হবে। তার মানে কিরকম দেখতে হচ্ছে জিনিসটা, যে ওপরের পার্টটা থাম্ব রিপ্রেজেন্ট করছে ফোর্স, তর্জনীটা রিপ্রেজেন্ট কি করছে, বুড়ো আঙুলটা রিপ্রেজেন্ট করছে ফোর্স, তর্জনী রিপ্রেজেন্ট করছে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। আর এটা রিপ্রেজেন্ট করছে কি, মধ্যমাটা মোশন অফ চার্জ। এটা মনে রাখার সুবিধার জন্য ফাদার মাদার চাইল্ড বলা আছে। কেন, ফোর্সের ফার্স্টে এফ আছে, ফাদারেরও ফার্স্টে এফ আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তাহলে ফাদার, এটা মাদার, এটা চাইল্ড। কি বলছে, ফোর্সেরও ফার্স্টে এফ আছে, মনে রাখতে সুবিধে, ফোর্স এফ এখান থেকে মনে থাকবে। মাদারের ফার্স্টে এম আছে, এটা ম্যাগনেটিক ফিল্ডে এম আছে, তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। চাইল্ডের ক্ষেত্রে কি সি আছে, চার্জের ক্ষেত্রেও সি আছে। তাহলে এখান থেকে মনে রাখা ইজি বলে ফাদার মাদার চাইল্ড দিয়ে এটা লেখা আছে। তো ফোর্স রিপ্রেজেন্ট করছে বুড়ো আঙুলকে, ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করছে তর্জনীকে, আর মধ্যমা রিপ্রেজেন্ট করছে হচ্ছে মোশন অফ চার্জ। এখানে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড রুল, যেখানে বলছে ফার্স্ট থ্রি ফিঙ্গার্স আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এটা অলরেডি আমরা বললাম যে এক্স ওয়াই জেড যদি তিনটেকে আলাদা আলাদা নাম দিই, তাহলে এই প্রত্যেকটা মানে এক্স এর সাথে ওয়াইটাও, মানে যদি আমরা এভাবে নাম দিই যে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তো এক্ষেত্রে আমরা বলতে পারি এক্স পারপেন্ডিকুলার টু ওয়াই, ওয়াই পারপেন্ডিকুলার টু জেড, এই সাইনটা পারপেন্ডিকুলার এর সাইন, আর এক্স পারপেন্ডিকুলার টু জেড। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে লেফট হ্যান্ড রুল দিয়ে। ওকে, চলে যাচ্ছি পরের স্লাইডে। এটা বোঝা গেছে, ক্লিয়ার? পরের স্লাইডে রয়েছে মুভিং চার্জ ইন এ ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড। মুভিং চার্জ ইন এ ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে রেডিয়াস অফ পাথ অফ এ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ডের একটা ইকুয়েশন দেওয়া আছে, আর ইকুয়ালস টু mv বাই কিউবি। এগুলো ডেরিভেশন দরকার নেই, নিউমেরিক্যালের জন্য শুধু ইকুয়েশন গুলো মনে রাখলেই নিউমেরিক্যাল গুলো সলভ করতে পারবো। তো mv বাই কিউবি ইজ ইকুয়াল টু 2mk। কেটা কি, কেটা হচ্ছে এখানে কাইনেটিক এনার্জিটাকে রিপ্রেজেন্ট করছে কে দিয়ে, ঠিক আছে। ফার্স্ট কেসে দেখো mv রয়েছে, যেটা m হচ্ছে কি মাস, আর vটা কি হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। কিউটা চার্জ, বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। পরেরটার ক্ষেত্রে √2mk, কেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই কে বিটা, তো কিউ বিটা তো জানি আমরা। তো সেখান থেকে আমরা এই ফর্মটা পাচ্ছি, আলটিমেটলি আমরা এই ফর্মটা পাচ্ছি। তো এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। ওকে, তো যেখানে কেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল, বিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, আর ক্যাপস ভি, স্মল ভিটা হচ্ছে ভেলোসিটি, আর ক্যাপস ভিটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাপ্লাইড ইন দ্য রিজিয়ন ওয়্যার পার্টিকেল মুভস, ঠিক আছে, পোটেনশিয়ালটা ওটা। আর বি তো ম্যাগনেটিক ফিল্ড জানি, মাস অফ দ্য চার্জ এম সেটাও আমরা জানি। তো এখান থেকে এই ফর্মটা পেলাম। এখানে একটা টাইম পিরিয়ড রয়েছে, তার আগে আমি এই ডায়াগ্রামটা একটু বলছি। এইখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে, সেই চার্জ পার্টিকেলটা একটা সার্কুলার পথে ঘুরছে, একটা সার্কুলার ওয়েতে ঘুরছে। তো ইনিশিয়াল কন্ডিশনে যদি ভিটা এইদিকে রিপ্রেজেন্ট করে ভেলোসিটিটা, তাহলে আমাদের ফোর্স রিপ্রেজেন্ট করবে এদিকে, ঠিক আছে। আচ্ছা, কালিটা চেঞ্জ করি। তাহলে যদি এই পার্টিকুলার কন্ডিশনের ক্ষেত্রে ভিটা যদি এদিকে রিপ্রেজেন্ট করে, তাহলে ফোর্সটা রিপ্রেজেন্ট করবে এদিকে। ভি আর এফ এর সাথে সম্পর্কটা কি, সবসময় 90 ডিগ্রিতে থাকবে। এটার ক্ষেত্রে ভিটা যদি এদিকে রিপ্রেজেন্ট করি, তাহলে এফটা এখানে থাকবে। আবার এটা ঘুরে যখন চার্জ পার্টিকেলটা এখানে এলো, তখন ভিটা এখানে, এফ এখানে। বোঝা যাচ্ছে? তাহলে ভির সাথে এফ এর সম্পর্কটা বোঝা গেল। কি হচ্ছে, যখন ইনিশিয়াল কন্ডিশনে ধরে নিচ্ছি এটা 1, এটা 2, এটা 3, আর এটা হলো 4। তো ফার্স্ট কন্ডিশনে দেখছি কি, বাদিক থেকে ডান দিকে ভির ডাইরেকশনটা, এফ এর ডাইরেকশনটা তার পারপেন্ডিকুলার। এই পজিশন থেকে যখন এই পজিশনে গেল, তখন ডাইরেকশনটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিটা উপর দিকে হয়ে যাচ্ছে, এটা তখন পারপেন্ডিকুলার বাদিকে চলে আসছে। থার্ড কন্ডিশনে এখান থেকে যখন এখানে এলো,
তখন কি হয়ে যাচ্ছে, ভি এর ডাইরেকশনটা লেফট হয়ে যাচ্ছে আর এস এর ডাইরেকশনটা কি হচ্ছে, ডাউনওয়ার্ড হয়ে যাচ্ছে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, ডাউনওয়ার্ড হয়ে যাচ্ছে ভি এরটা, যখন এখান থেকে এখানে আসছে ভি এরটা ডাউনওয়ার্ড হয়ে যাচ্ছে আর এসটা ডান দিকে হচ্ছে ডাইরেকশনটা। তো এইভাবে হচ্ছে সার্কুলার পাথে হচ্ছে যদি একটা চার্জ, একটা মুভেবল চার্জ ঘুরতে থাকে, তাহলে তার ভি আর এফ এর কন্ডিশন গুলো প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু চেঞ্জ হতে থাকছে। কিন্তু আমরা পেছনে দেখতে পাচ্ছি এইটা, এই ফর্মটাকে আমরা চিনি, এটা কিসের, ইনওয়ার্ড না আউটওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড বি, ইনওয়ার্ড। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে প্রত্যেকটা জায়গায় ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে ফোর্স আর ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা সেম থাকছে। কেননা ওয়েটা সবসময় এরকম, কারেন্টের ডাইরেকশনটা এরকম, আমরা আগের দিন যেটা পড়ছিলাম কারেন্টের ডাইরেকশনটা এরকম, তাই জন্য ওগুলো সবকটা ইনওয়ার্ড হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, যেহেতু বি দিয়ে রিপ্রেজেন্ট করে তাই জন্য লিখলাম, এটা বোঝা গেল। এরপর যেটা ইম্পর্টেন্ট টার্ম সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে নিউমারিক্যাল আসে। তো টাইম পিরিয়ডের ব্যাপারটা নর্মালি তো আমরা ফিজিক্স অনুযায়ী জানি, 2πf, ওই ফর্মুলা তো আমরা জানি। তো এখানে যেটা আমাদের নতুন টার্ম যেটা, এটা হচ্ছে টাইম পিরিয়ড অফ দ্য রিভলিউশন, টি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে কি 2πm/qb। এখানে এম তো মাস আমরা জানি, এখানে নতুন টার্ম দেখতে পাচ্ছি কিউ/এম। কিউ/এমটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করতে পারি। ওকে, কিউ/এমটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করতে পারি, যেটা একটা স্পেসিফিক চার্জ হিসেবে কাজ করছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আলফার ভ্যালুও কোথাও দেওয়া থাকতে পারে, তাহলে ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা পরের স্লাইডে চলে যাই। এটা বোঝা গেছে? এনি ডাউট? ওকে, পরের স্লাইডে দেখতে পাচ্ছি মুভিং চার্জ ইন এ ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড। ওটারই আগে সার্কুলার পাথটা দেখেছিলাম, এখানে একটা হেলিক্যাল পাথ দেখবো। আগের স্লাইডে আমরা সার্কুলার পাথটা দেখছিলাম, এখানে একটা হেলিক্যাল পাথ দেখবো। ফর অবলিক এন্ট্রি ইন ম্যাগনেটিক ফিল্ড দ্য পাথ ইজ হেলিক্যাল। হেলিক্যাল পাথ, এটা হচ্ছে হেলিক্যাল পাথ। এইরকম এখানে একটা কমপ্লিট হেলিক্যাল পাথ হচ্ছে, এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হচ্ছে গিয়ে এই পুরো কমপ্লিট করছে এখানে। এটা হচ্ছে একটা কমপ্লিট হেলিক্যাল পাথ। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইয়েলো কালারের ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এই যে হেলিক্যাল পাথটা স্টার্ট হয়েছে তার এই ডাইরেকশন থেকে, জাস্ট এই ডাইরেকশন থেকে একটা ট্যানজেন্ট ড্র করছি। ঠিক আছে, ট্যানজেন্টটা গিয়ে কোথায় মিট করছে, এখানে একটা পয়েন্টে মিট করছে। এখানে একটা পয়েন্ট রয়েছে, তাহলে এই ট্যানজেন্ট থেকে যদি আমরা একটা স্ট্রেট লাইন বা একটা পারপেন্ডিকুলার ড্র করি ওই এক্স অ্যাক্সিস এর উপরে, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল আসবে, সেই অ্যাঙ্গেলটা কত, থিটা। অলরেডি রিটার্ন আছে থিটা। তাহলে আমরা এইটার ভ্যালু, এই যে পার্টিকুলার এরিয়াটা আর এই পার্টিকুলার এরিয়াটা, এই দুটোর ভ্যালু আমরা পেয়ে যাব। কি হবে, এটা cos থিটা, v cos থিটা, আর এটা হয়ে যাবে v sin থিটা। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কে ডিরেক্ট করছে, সেটার ভ্যালু হয়ে যাবে v cos থিটা, আর এটা হচ্ছে v কে ডিনোট করছে, সেটা হচ্ছে v sin থিটা। বোঝা গেছে? হেলিক্যাল পাথের ক্ষেত্রে এটা হচ্ছে একটা কমপ্লিট হেলিক্যাল পাথের জন্য, যে এই পার্টিকুলার পজিশন থেকে কমপ্লিট কেন বলছি, কারণ এখানেও আমাদের টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে হবে। সাইনের ক্ষেত্রে আমরা যেরকম দেখে থাকি, সাইনোসয়েডাল কার্ভ যেটা আমাদের আছে, সেখানে আমরা দেখতে পাই যে 0 থেকে পাই অবধি একটা কমপ্লিট কার্ভ হয়, 0, তারপর π/2, তারপর পাই। তো তিনটেতে ইন্টারসেক্ট করছে এক্স অ্যাক্সিসে। এখানেও সেরকমই হেলিক্যাল পাথটা। তো এখান থেকে স্টার্ট হয়ে এটা এই জায়গায় গিয়ে কমপ্লিট হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে পার্টিকুলার ওই ছোট যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই যে ট্রায়াঙ্গেলটা যেটা রয়েছে, ত্রিভুজটা, সেটাই এখানে আরেকটু স্পেসিফাই করা আছে। এই ডাইরেকশনটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি cos থিটা, আর এটা হচ্ছে ভি sin থিটা, আর এই অ্যাঙ্গেলটা তো থিটা অলরেডি জানি। আচ্ছা, পিচ, এখানে একটা নতুন টার্ম আছে পিচ। পিচ মানে হচ্ছে এই যে একটা কমপ্লিট হেলিক্যাল সার্কেল, যেটা আমি বলছিলাম যে এখান থেকে এখান অবধি রয়েছে, এই যে একটা কমপ্লিট হেলিক্যাল স্ট্রাকচার রয়েছে, এই কমপ্লিট হেলিক্যাল স্ট্রাকচারটাকে যদি আমরা একটা স্ট্রেট লাইন, একদম সহজ ভাবে বলছি, যে একটা স্ট্রেট লাইন দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, যে পরিমাণ পাথ ওই হেলিক্যালটা কমপ্লিট হয়ে, যদি একটা চার্জ পার্টিকেল এখান থেকে স্টার্ট হয়ে এইভাবে গিয়ে এখানে পৌঁছয়, সে যদি হেলিক্যাল পাথ ক্রস না করে একটা স্ট্রেট লাইনে যেত এতটা, সেটাকে আমরা সেই স্ট্রেট লাইনে যাওয়ার এইটাকে আমরা পিচ বলছি। এই পার্টিকুলার হেলিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে এটাকে আমরা পিচ বলছি। তো সেটাই হলো লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল ইন ওয়ান কমপ্লিট রোটেশন। কমপ্লিট রোটেশন কোনটা,
ওই অত অব্দি টি, কমপ্লিট রোটেশন বলতে টি বা টাইম পিরিয়ডটাকে বোঝাচ্ছে। তো এই পুরোটা যেটা হেলিক্যাল পাথ ক্রস করছে সেটা যদি আমি স্ট্রেট লাইনে ক্রস করি তাহলে আমি পাবো পিচটা। পিচের এখানে ডেফিনেশন বা নিউম্যান কি বলে ইকুয়েশন যেটা রয়েছে সেটা হচ্ছে টিভি cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই m বাই কিউবি ইন্টু ভি cos থিটা। এটা মনে রাখবে, টিটা হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, বোঝা গেছে? পরের স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে পাথ অফ ডিফারেন্ট পার্টিকেল ইন ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড। এখানে পি, আলফা, এন, ই এতগুলো চার্জ রয়েছে, সেগুলো সবকটার ডাইরেকশন এইদিকে, সবকটা আপওয়ার্ড ডাইরেকশনে রয়েছে। ঠিক আছে, এই চার্জ গুলো মুভ করছে, তাদের জন্য ফোর্সের ডাইরেকশনটা রেড দিয়ে হচ্ছে। আর এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো ডিফারেন্ট ডাইরেকশন। এই ভি বা ভি মানে যেদিক দিয়ে যাচ্ছে মানে ওটাকেই তো ভি এর ডাইরেকশন ধরবো। ভি বা এফ এর ডাইরেকশন আলাদা হলেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড গুলো সবকটাই ইনওয়ার্ড রয়েছে। তাহলে এখান থেকে লিখতে পারি এইগুলো সব ইনওয়ার্ড রয়েছে, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। বোঝা গেছে? পরের স্লাইডে যাচ্ছে। এখানে মুভিং চার্জের কম্পারিজন করছে রেডিয়াস অফ প্রোটন আর আলফা, এই দুটোর মধ্যে কম্পারিজন করছে। তো প্রথমে হচ্ছে সেম ভেলোসিটির ক্ষেত্রে কি কি হয়, এই ইকুয়েশন গুলো অত ইম্পর্টেন্ট নয়, বাট রেডিয়াস, রেশিও অফ রেডিয়াসটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সেম ভেলোসিটির জন্য এখানে একটু একটু ভুল আছে, এই জায়গাটা না বাদ দিয়ে আমরা ভ্যালুগুলো পুট করব এখানে, কি এক্সাক্ট ভ্যালু হবে। তো এই পার্টিকুলার জায়গায় সেম ভেলোসিটি, তার জন্য রেডিয়াস, রেশিও অফ রেডিয়াস কি হচ্ছে 1:2। তার ক্ষেত্রে কার্ভেচার হয়ে যাবে জাস্ট অপোজিট, এটা যা থাকবে এর অপোজিট হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে 2:1। ওকে, হয়ে যাবে 2:1। পরেরটার ক্ষেত্রে সেম মোমেন্টাম, প্রথমটা সেম ভেলোসিটি, মোমেন্টাম মানে পি ইন্টু ভি, তো সরি এম ইন্টু ভি, তো এম ইন্টু ভি সেম মোমেন্টামের ক্ষেত্রে কি হচ্ছে 2:1, এটাও উল্টে যাবে 1:2 হবে কার্ভেচারটা। এবার সেম কাইনেটিক এনার্জি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হয়ে যাবে 1:1, এটা উল্টোলে তো একই থাকবে 1:1ই হবে। আর লাস্টেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে মুভিং থ্রু সেম পোটেনশিয়াল, সেটার জন্য কি হয়ে যাচ্ছে 1:√2, এটার ভ্যালু হয়ে যাবে এখানে লিখছি √2:1। ঠিক আছে, তাহলে এই কার্ভেচারের এই দিকটা তোমরা একটু কারেক্ট করে নিও যে 2:1, 1:2, 1:1 আর √2:1। ওকে, তো ডিপেন্ডিং আপন এই ফ্যাক্টর গুলোর উপর আর আর কিউটা দেখো সব জায়গায় রয়েছে, আর কিউ আর এমটা সব জায়গায় নেই, কিন্তু আর আর কিউটা রয়েছে, মানে আর এর সাথে কিউ এর যে রিলেশন প্রত্যেকটার ক্ষেত্রেই দেখতে পাচ্ছি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা পরের স্লাইডে যাই, যাবো। ওকে, এবার আসছে কি চার্জ প্লাস কিউ এন্টার্স আ ম্যাগনেটিক ফিল্ড, সেক্ষেত্রে কি ইকুয়েশন হবে। এখানে আমি দেখতে পাচ্ছি এই চার্জটা যদি এই পাথ দিয়ে যায়, এই যে পাথটা রয়েছে এই পাথ দিয়ে যদি যায় চার্জটা, তার ভি নট হচ্ছে ভেলোসিটি, ভি নট হচ্ছে ভেলোসিটি। ওকে, তো এই ভেলোসিটি দিয়ে এই চার্জটা এদিক দিয়ে যাচ্ছে, কোন পাথ ক্রস করছে, এ বি সি, এই পাথটা ক্রস করছে। তো এই পার্টিকুলার এবিসি ক্রস করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সেমি সার্কেল বলতে পারি, যার সেন্টারটা হচ্ছে ও, ওটা হচ্ছে একটা সেন্টার, ওটা হচ্ছে একটা সেন্টার। এবার এই সেন্টার থেকে আমরা যে যে জায়গায় ছেদ করেছে বা ইন্টারসেক্ট করেছে, এই সি আর এ তে ইন্টারসেক্ট করেছে ওয়াই অ্যাক্সিসটাকে, সেটা যদি আমি একটা লাইন দিয়ে জুড়ে দিই দেখতে পাচ্ছি যে সেখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে যেটা হচ্ছে 2α। ঠিক আছে, আবার এই বি পয়েন্টের কাছে যদি আমরা এটা একটা লাইন দিয়ে জুড়ি তাহলে দেখতে পাচ্ছি এর যে মাঝখানের ডিস্টেন্সটা, এটা আর এটা, এই দুটোর ডিস্টেন্স সেম, তাহলে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে উল্টো দিকের অ্যাঙ্গেল গুলো সেম হবে, এটা তো আমরা জানি। তাহলে এটা টোটাল 2α, এই দুটোর ডিস্টেন্স সেম, তাহলে আমরা বলতে পারি এটা একটা আলফা, এটাও একটা আলফা, মানে এইটাও আলফা আবার এটাও আলফা, তাহলে এখান থেকে আলফা পেয়ে গেলাম। এবার এই যে ডিস্টেন্সটা, এটা আবার 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি বলতে পারি, এটাও 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপোজিট যে দুটো সাইড আছে সে দুটোর ভ্যালুও সেম, তার মানে এটা আর এটা সেম, ধরে নিচ্ছি এটাকে আর।
ঠিক আছে, এই দুটোকে ধরে নিচ্ছি আর। তাহলে দেখো এখানে 90 পেয়েছি, এখানে আলফা পেয়েছি, দুটোর ক্ষেত্রে, দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তাহলে আমাদের এসএএস এর ফর্মুলায় ফেললে কি হবে, যে আমাদের এই সাইডটা সমান, মানে একটাই জায়গার দুটো পার্থ রয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিটে এটা রয়েছে, আবার এই অ্যাঙ্গেলটার অপোজিটে এটা রয়েছে, তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেল দুটোও সমান। এটা থেকে বোঝা যাচ্ছে। এবার যেটা আমাদের করতে হবে যে এখান থেকে আমরা বার করব যে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্স কি হবে। তো এই পার্টিকুলার অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি এটা বলে দিয়েছে, তো এটা যেটা হবে, এটা হবে কি একটা ট্রায়াঙ্গেলের টোটাল ইয়ে কত হয় 180 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল গুলো প্লাস করলে তাহলে 180 মাইনাস 90 মাইনাস আলফা, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর বাকিটা এই পোর্শনটুকু আর এই বিটা পোর্শনটুকু নিয়ে হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 হয়, এই টোটালটা তো 180, এই পুরোটা, তাহলে বিটা প্লাস এটাকে যদি ধরে নিই এক্স, বিটা প্লাস এক্স ইজ ইকুয়াল টু 90, এর ক্ষেত্রেও তাই হবে। তো এখানে দুটো ধরে নিয়েছি, এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা। এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সেম নয়, আলফা আর বিটা দুটো আলাদা, কেন কি এগুলো স্ট্রেট লাইন নয়, এটা কিন্তু একটা সেমি সার্কেলের পার্ট, তাই জন্য আলফা আর বিটার ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, এখানে আমরা কি ফর্মুলা পাচ্ছি, এম ভি নট স্কোয়ার। ভি নট স্কোয়ার কখন, ভি নটটা সবসময় আমরা ম্যাক্সিমাম ভেলোসিটির ক্ষেত্রে ধরি, ভি নট বা আর নট যখন রিপ্রেজেন্ট করবো, মানে ম্যাক্সিমাম রেডিয়াস, তাই জন্য আর নট, ভি নটটাও এখানে ম্যাক্সিমাম। তো এম ভি নট স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি কিউ ইন্টু ভি নট। এখানে ভি নট মানে হচ্ছে পোটেনশিয়ালটা, ঠিক আছে, মানে ক্যাপস ভিটা পোটেনশিয়াল, স্মল ভিটা ভেলোসিটি। তো এখান থেকে আমরা টাইম পিরিয়ড পেলাম এটা 2 পাই এম বাই বি কিউ। এই ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে, 2 পাই এম বাই বি কিউ। এটা মানে কি, টি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 1 বাই এফ লিখতে পারি না, 1 বাই এফ লিখতে পারি তো, তাহলে 1 বাই এফ ইকুয়ালস টু বি ইন্টু কিউ বাই 2 পাই এম লিখতে পারি। তাহলে এই ফর্মুলাটাও আমাদের মাথায় রাখতে হবে, যদি নিউমারিক্যাল করতে হয়, এফ এর ভ্যালু যদি দেওয়া থাকে, সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয়, চার্জ আমরা পাবো, মাসও আমরা পেয়ে যাবো নিউমারিক্যাল থেকে, তো সেখান থেকে আমরা এফ এর ভ্যালুটাও বার করতে, এই টি এর ভ্যালুটাও বার করতে পারবো, আবার বি এর ভ্যালুটাও বার করতে পারবো, মানে ম্যাগনেটিক ফিল্ড। এবার এখানে একটা টার্ম রয়েছে দেখো, টি এ বি সি, এই পাথটা ক্রস করছে না, এই চার্জ পার্টিকেলটা এ বি সি পাথটা ক্রস করছে, তাহলে এটাকে আমরা টি এবিসি দিয়ে রিপ্রেজেন্ট, মানে এই পার্টিকুলার এ থেকে সি অবধি যেতে যতটা টাইম লাগছে সেটাকে আমরা টি এবিসি, টি সাফিক্স এবিসি কেন, এই পার্টিকুলার ডিস্টেন্স বলে এ বি আর সি দিয়ে যাচ্ছে, তাই জন্য এটা হয়ে যাচ্ছে টি এবিসি। টি এবিসি ডিভাইডেড বাই 2 আলফা, এটা হ্যাঁ, আলফা ইজ ইকুয়াল টু টি বাই 2 পাই। ওকে, টি এবিসি এর ভ্যালু তাহলে এখান থেকে কি পাচ্ছে, 2 পাই এম বাই বি কিউ। TABC কি, টাইম স্পেন্ড বাই দ্য পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড, যেটাই বললাম এখান থেকে এই পোর্শন অবধি যেতে কতটা টাইম লাগছে, সেটাই হচ্ছে আমাদের TABC। অনেক সময় TABC এর ভ্যালু বার করতে দেয়, তো তখন এই ফর্মুলা গুলো দিয়ে বার করতে পারবো, এই ফর্মুলাটা দিয়ে বার করতে পারবো, আর যদি এফ এর ভ্যালু বলে দেওয়া থাকে তাহলে তো এখান থেকেও বার করতে পারবো। আচ্ছা, ডিস্টেন্স বলছে এসি, এসি ডিস্টেন্সটা ইজ ইকুয়াল টু 2AD, এটা তো আগেই বলে দিলাম যে এখানে আলফা আছে, তাই জন্য দুটো সেম, এটাও আলফা এটাও আলফা, এই দুটো সেম। তাহলে 2AD, 2AD এর ভ্যালুটা কত হচ্ছে, 2R সাইন আলফা, 2R সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কি, 2R এর জায়গায় লিখছি 2mv0 বাই bq, ঠিক আছে, ওই উপরের ফর্মুলাটা থেকে, ইন্টু সাইন আলফা, এই যে এই ফর্মুলাটা থেকে mv0 স্কয়ার বাই r ইজ ইকুয়াল টু bq v0। আচ্ছা, এখানে ডেভিয়েশন কত হচ্ছে 2 আলফা, ঠিক আছে, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। পরেরটায় চলে যাই, এটা হচ্ছে কি, ওই ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ডের আরেকটা পার্ট, এটা হচ্ছে চার্জ কিউ এন্টার্স ইন আ ম্যাগনেটিক ফিল্ড, লিভস দ্য ফিল্ড ফ্রম আদার সাইড, সিন্স width of the field d less than r is the radius of circular path, after time t deviation will be time t, এটা হ্যাঁ, এটা টাইম t, deviation will be কত, তাহলে প্রথমে বলছে দেখো, চার্জ কিউ এন্টার্স আ ম্যাগনেটিক ফিল্ড, মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের যদি এটাকে একটা ব্যারিয়ার ধরি, এদিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের দিকে কিউটা যাচ্ছে, আবার আদার সাইড দিয়ে বেরিয়েও যাচ্ছে এই পজিশনে, ঠিক আছে, এটা স্ট্রেট লাইন হতে পারে বা সার্কেলও হতে পারে, এখানে পার্টিকুলারলি সার্কুলার পাথ বলছে, তাহলে আমরা যদি এই পজিশনে থাকে, তাহলে এখান থেকে ঘুরে এই এরকম ভাবে হবে, ম্যাগনেটিক ফিল্ডের থেকে এরকম ভাবে হবে, তো মানে জাস্ট এটা যদি হয়, তো এই দিক দিয়ে ঢুকছে চার্জ কিউটা, এদিক দিয়ে বেরোচ্ছে, তো এটা সেন্টার যদি হয়, তাহলে এর যে রেডিয়াস আছে সেটা হলো
আর, ঠিক আছে। আর এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ডি। তাহলে বলছে ডি লেস দেন আর, সেটা বলছে। তাহলে রেডিয়াসটা অনেকটাই বড়। তো রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ, এবার বলেছে টাইম টির পরে ডেভিয়েশন কত হবে, ঠিক আছে। ডেভিয়েশন কত হবে, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার টার্ম, ইন্টু বি কিউ বাই এম ইন্টু টি, সাইন থিটা ইজ ইকুয়াল টু ডি বাই আর। এগুলো ফর্মুলা গুলো মনে রেখো, ডেরিভেশন দরকার নেই। আর যদি ডি থেকে আর ছোট হয় সেক্ষেত্রে ডেভিয়েশন হবে 180 ডিগ্রি, ঠিক আছে। টাইম স্পেন্ড ইন ম্যাগনেটিক ফিল্ড কত, টি ইকুয়ালস টু এম থিটা বাই বি কিউ ইজ ইকুয়াল টু এম বাই বি কিউ সেম থাকবে, থিটা মানে কি এখান থেকে লিখতে পারি সাইন ইনভার্স ডি বাই আর, এই ফর্মটা থেকে, এটা থেকেই এটা এসছে সাইন ইনভার্স ডি বাই আর। আর এটাকে আর2 সলভ করে লিখছি, ওই আর এর জায়গায় আগের ফর্মুলা যেটা ছিল সেখান থেকে এম ভি নট বাই বি কিউ, আগে যে সার্কুলার পাথের ফর্মুলা সেখান থেকে এটা লিখলাম। এটা বোঝা গেছে? পরের স্লাইডে যাচ্ছি। ম্যাগনেটিক চার্জ ইন ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ড, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে রয়েছে একটা সার্টেন ফিগার রয়েছে, যেখান থেকে চার্জটা, এটা একটা চার্জ রয়েছে এখানে, বি এর ডাইরেকশনটা এদিকে, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এই পার্টিকুলার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যার ডাইরেকশন বি, চার্জটা যাচ্ছে কোন পাথ দিয়ে, এই পাথ দিয়ে, ঠিক আছে। এর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমরা দেখতে পাচ্ছি ইনওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমরা দেখতে পাচ্ছি ইনওয়ার্ড। তো এই সার্কিটটা, এই যে পুরো সার্কিট না, এই ডায়াগ্রাম যেটা পাচ্ছি, এই ডায়াগ্রাম থেকে কি পাচ্ছি, বি ইজ ইকুয়াল টু বি নট জে, ভেক্টর ফর্মে লিখছি, জে ক্যাপ, তারপরে ই, এখানে দেখতে পাচ্ছি বি নট জে ক্যাপ, ইর ভ্যালুটা কত, ই নট আই, আর ভির ভ্যালুটা হচ্ছে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি জেড, এটা আই কে ক্যাপ হবে, ওকে। তো দেন ইকুয়েশন অফ দ্য মোশন, এখান থেকে এক্স আর জেড এর ভ্যালুটা ডিরাইভ করলে এই দুটো ভ্যালু পাবো, ই বাই ই নট বাই বি নট ওমেগা 1 মাইনাস কস ওমেগা টি, এটাও ইম্পর্টেন্ট, আর জেড এর ভ্যালুটাও ইম্পর্টেন্ট, এটা হয়ে যাবে জাস্ট সিমিলার, শুধু 1 মাইনাস কস ওমেগা টি ওপরেরটা, আর নিচেরটা হচ্ছে 1 মাইনাস সাইন ওমেগা টি। তো যেগুলো ইম্পর্টেন্ট বলছে ওই ধরনের নিউমারিক্যাল, মানে ওইখান থেকে ওরকম ধরনের নিউমারিক্যালে ওই ফর্মুলা গুলো লাগে, মানে যে ধরনের নিউমারিক্যাল আসে এই এক্সামে, তো সেই এই ধরনের ফর্মুলা গুলো থেকে আমরা ডিরাইভ করতে পারি। দিস টু ইকুয়েশন টুগেদার রিপ্রেজেন্ট আ সাইক্লয়েড। সাইক্লয়েডটা কি জিনিস এটা আমাদের জানতে হবে। সাইক্লয়েড নামটা থেকে মোটামুটি একটা সাইকেল ব্যাপার একটা আসছে মনে হচ্ছে, সাইকেল আছে প্লাস হচ্ছে সার্কেল আছে, দুটো দেখতেই পাচ্ছি এখানে। এটা একটা স্ট্রেট লাইন, এই যে ও থেকে ধরে নি এটা এ, এই ও থেকে এ, এটা একটা স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের ওপরে যদি একটা সার্কেলকে রোটেট করানো হয় একটা পার্টিকুলার ইন্টারভেলের পরে, তাহলে সে যে কার্ভটা রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে সাইক্লয়েড। তার মানে এই যে সার্কেলটা স্টার্ট করছে এখান থেকে, এই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, তারপর আবার এখান থেকে এই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, এইভাবে হচ্ছে। তো এই সার্কেলটা ঘুরে ঘুরে যে পাথটা তৈরি করছে সেটা হচ্ছে, সেই পার্টিকুলার জিনিসটা হচ্ছে আমার সাইক্লয়েড, ওকে। তার মানে হলো যে একটা সার্কেল যদি একটা স্ট্রেট লাইনের উপর দিয়ে বারবার এগোতে থাকে একটা সার্টেন ইন্টারভেলে উইদাউট স্লিপিং, মানে স্লিপ করা, স্লিপ মানে স্লিপ, SLIP স্লিপ, SLEEP নয়, SLIP। তো স্লিপ, উইদাউট স্লিপিং যদি একটা সার্কেল একটা স্ট্রেট লাইনের উপর দিয়ে সমানে চলতে থাকে একটা পার্টিকুলার ইন্টারভেলে টাচ করতে করতে, তাহলে যে ধরনের ডায়াগ্রাম আমরা পাবো সেটাকে সাইক্লয়েড বলছে। তো এই ইকুয়েশন থেকে আমরা পেলাম যে এই দুটো ইকুয়েশন, এই যে দুটো ইকুয়েশন থেকে ওই ডায়াগ্রাম থেকে আমরা পেলাম যে এই দুটো রিপ্রেজেন্ট করে একটা সাইক্লয়েড। তো সাইক্লয়েড দিয়েও নিউমারিক্যাল আসতে পারে। আমরা চলে যাচ্ছি পরেরটাতে, এটা হচ্ছে হল এফেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট হল এফেক্টটা। হল এফেক্ট বেসিক্যালি কি করে, ভোল্টেজ ডিফারেন্সটাকে মেজার করার জন্য ইউজ করা হয়। ভোল্টেজ ডিফারেন্স কখন, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তখন আমরা হল এফেক্টটা ইউজ করব। হল এফেক্ট বেসিক্যালি যে ডিসকভার করেছিল বা আবিষ্কার করেছিল সে হচ্ছে এডউইন হল, তার নাম থেকেই এটা হল এফেক্ট হয়েছে। 1879-এ আবিষ্কার করেছিল হল, এডউইন হল আবিষ্কার করেছিল, তাই জন্য হল, ওর নাম থেকেই হল এফেক্ট। এটা হল এফেক্টটা বেসিক্যালি কি দেখতে পাচ্ছি, অনেকগুলো প্লাস চার্জ রয়েছে, অনেকগুলো মাইনাস চার্জ রয়েছে, এখান থেকে একটা ভোল্টেজ ডিফারেন্স ড্র করা হয়েছে, এখানে VH রয়েছে দেখা যাচ্ছে, এখানে একটা কারেন্ট ইনজেকশন রয়েছে, I রয়েছে, আর কি রয়েছে এইটুকু ডিস্টেন্স যেটা
এইটার যে এরিয়া তার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর ফোর্সের ডাইরেকশনটা এই দিকে রয়েছে। হ্যাঁ, ফোর্সের ডাইরেকশনটা এই দিকে রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হলে, আর বি এর ডাইরেকশনটা এইদিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা আপওয়ার্ড রয়েছে, আর ফোর্সের ডাইরেকশন এদিকে রয়েছে, আর বি এর ডাইরেকশন এটা আমরা তো জানি ভি আর এফ সেই হিসেবে রয়েছে। আচ্ছা, এবার দ্য হল এফেক্ট ইজ এ প্রোডাকশন অফ ভোল্টেজ ডিফারেন্স বা হল ভোল্টেজ, যেটাকে হল ভোল্টেজ বলে। এখানে যে ভোল্টেজ ডিফারেন্সটা আমরা পাই সেটাকে হল ভোল্টেজ বলে রিপ্রেজেন্ট করা হয় বা বলা হয়। Hall voltage across an electrical conductor transfers to an electrical current to the conductor। ঠিক আছে, তার মানে একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর তার দুপাশে আমরা ভোল্টেজ সোর্স মানে ভোল্টেজ মাপার জন্য দুটো সাইড আমরা জুড়ে দিলাম, জুড়ে দিলে সেখান থেকে আমরা ভিএইচ টা পেয়ে যাব। এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ধরছি, এই গ্রিন কালারের যেটা আছে এটা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এর মধ্যে দিয়ে কতটা ভোল্টেজ পাস, মানে কতটা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে, কতটা কারেন্ট পাস করছে সেটা মেজার করার জন্য আমাদের হল এফেক্ট। তো বেসিক্যালি এখানে কি করছে, অ্যাক্রস এ ইলেকট্রিক কন্ডাক্টর বলেছে প্রোডাকশন অফ ভোল্টেজ ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, প্রোডাকশন অফ ভোল্টেজ ডিফারেন্স কোথায়, অ্যাক্রস অ্যান ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। অ্যাক্রস অ্যান ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স, বোঝা গেছে? ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স যেটা বার করা হচ্ছে সেটা হচ্ছে, যেটা থ্রু দিয়ে হল, এই হল এফেক্টের থ্রু দিয়ে, সেটা হচ্ছে হল ভোল্টেজ নামে পরিচিত। হল ভোল্টেজকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ভি সাফিক্স এইচ। ঠিক আছে, ভিএইচ। এটা কি বলেছে, ট্রান্সফার্স টু ইলেকট্রিক কারেন্ট ইন দ্য কন্ডাক্টর টু অ্যান অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য কারেন্ট। দেখাই যাচ্ছে কারেন্টটা এদিকে রয়েছে, কারেন্টের ডাইরেকশনটা, আর বি এর ডাইরেকশনটা, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা এদিকে রয়েছে। এই দুটো পারপেন্ডিকুলারই তো, এই দুটো পারপেন্ডিকুলার একটা আরেকটার সাথে, মানে ইন বিটুইন অ্যাঙ্গেল কত, থিটা। যদি থিটাকে 90 ডিগ্রি ধরি তাহলে পারপেন্ডিকুলার। তো সেটাই বেসিক্যালি হল এফেক্টটা কখন হচ্ছে না, যখন ইলেকট্রিক্যাল কারেন্ট ইন দ্য কন্ডাক্টর এন্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য কারেন্ট, তখন সেই মুহূর্তে যে ভোল্টেজটা হচ্ছে সেটা সবকটা কন্ডাক্টর মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য সমান হবে না। কোনোটা একটা সার্টেন ভোল্টেজে গিয়ে সমান হবে, কোনোটার অন্য ভোল্টেজে গিয়ে সমান হবে। সেই পার্টিকুলারটাকে ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার হল ভোল্টেজ হিসেবে মেজার করা হবে এভাবে, যেখান থেকে আমরা পাচ্ছি কি বি VW is equal to IB by QND। এখানে ডিটারমিনেশন অফ এন টাইপ অফ সেমিকন্ডাক্টর, আমরা জানি পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর, একটু তো আইডিয়া আছে আমাদের। তো এখানে যে ধরনের সেমিকন্ডাক্টরটা ইউজ করা হয় এই হল্ট ভোল্টেজের জন্য সেটা হচ্ছে এন টাইপ, মানে মেজার করার জন্য হল্ট ভোল্টেজটা মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়। ক্যালকুলেশন অফ ক্যারিয়ার কনসেন্ট্রেশন ক্যালকুলেট করার জন্য করা হয়, মানে কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেটা। চলে যাচ্ছি পরেরটা, এটা বোঝা গেছে। এবার হচ্ছে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ফোর্স, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে, এখান থেকে নিউমারিক্যাল আসে। Fm is equal to dl into b, integration of dl into b। ওকে, এটাকে আরো ভাবে রিপ্রেজেন্ট করা যায় I into dl, I into l into b, মানে এটাকে তো ইন্টিগ্রেশন ফর্মে লেখা আছে, এটাকে যদি নরমাল ফর্মে লিখি তাহলে হবে Fm is equal to I into l into b। সবকটাই কিন্তু ভেক্টর, প্রত্যেকটি ডাইরেকশন আছে, ভ্যালু আছে, ভেক্টর। আচ্ছা, লেন্থ, এলটা কি বলেছে, লেন্থ অফ এ স্ট্রেট লাইন কানেক্টিং বিটুইন টু এন্ডস অফ দ্য কন্ডাক্টর এন্ড ডিরেকশন অফ কারেন্ট ইজ সেম। তার মানে লেন্থটা হচ্ছে কি, দুটো এন্ড, মানে ধরে নিচ্ছি, ধরো এটা এস এটা এন, একটা ম্যাগনেট, ঠিক আছে, এই দুটোর মাঝখানে এই দুটোর স্ট্রেংথ হচ্ছে এন, দুদিকে ম্যাগনেটিক স্ট্রেংথটা এম, দুটো দিকেই। এটা কিন্তু একটা ইউনিফর্ম একটা ম্যাগনেট রয়েছে, তো এর মাঝখানে ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি এল, সেটাই হচ্ছে লেন্থ অফ স্ট্রেট লাইন কানেক্টিং বিটুইন টু এন্ডস। দুটো এন্ডের মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এল দিয়ে রিপ্রেজেন্ট করা। কারেন্টের ডিরেকশন কি হয় না, কন্ডাক্টরের ডিরেকশন যেদিকে, কন্ডাক্টরের কারেন্টের ডিরেকশন যেদিকে, সেদিকেই হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন হয়। তো এখানে আমি Fm is equal to 0, 0 কোন ক্ষেত্রে হবে আমরা জানি, LV, এটাকে এই ফর্মটাকে ভেঙে লিখলে LV sin থিটা, তার মানে থিটার ভ্যালু যখন 0 হবে তখন Fm টা 0 হবে, এটা তো আমরা আগেই দেখেছি। when বলেই দিয়েছে DL আর B টা পারপেন্ডিকুলার,
ঠিক আছে, পারপেন্ডিকুলার হলে তখনই হবে। আচ্ছা, দেন বি আর ভি টা যখন ফর মুভিং চার্জ কন্ডাক্টর, ঠিক আছে, বি আর ভি টা যখন প্যারালাল ফর মুভিং চার্জ কন্ডাক্টর। আচ্ছা, এটা ক্ষেত্রে হবে এল ইন্টু বি কস থিটা, পারপেন্ডিকুলার বলে 90 ডিগ্রি, মানে কস 90 ইকুয়াল টু 0, তো সেই জন্য এফএম 0। আর থার্ড কন্ডিশন কি আছে না, বি আর ভি দুটো প্যারালাল ফর মুভিং চার্জ কন্ডাক্টর। ওকে, পরেরটা দেখছি, এটা হচ্ছে ডিরেকশন, আমরা অলরেডি দেখেছি, আরেকবার এটাকে মানে রিকল করে নিচ্ছি। সেটা হচ্ছে ডিরেকশন অফ ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ক্যান ইজিলি বি ডিফাইন্ড বাই লেফট হ্যান্ড রুল অ্যাজ শোন ইন ফিগার। এটা তো আমরা অলরেডি আগে দেখেছি যে এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর এটা হলো চার্জের ডিরেকশন। এটা অলরেডি দেখেছি, চার্জ বা কারেন্টও বলতে পারি, সি যেটা। তো এখানে এবার আমরা আগের বার যেটা পড়েছিলাম রাইট হ্যান্ড রুল, কি পড়েছিলাম যে এই দিকটা যদি কারেন্টকে রিপ্রেজেন্ট করে তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করবে, আর এই দিকটা যদি ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে তাহলে এটাকে কারেন্টকে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে না, কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড দুটো পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে এটা পারপেন্ডিকুলার। তো এটা যদি একটা ধরি এটা পারপেন্ডিকুলার, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা যদি কারেন্টের ডাইরেকশন হয় আর এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হয়, তো এটা মোটামুটি পারপেন্ডিকুলার, মানে আমাদের ছবিটা এরকম হয়েছে, জাস্ট জিনিসটা এরকম। তো ফোর্সটা কি হচ্ছে তখন, থাম্ব রিপ্রেজেন্ট করছে ফোর্সটাকে, থাম্বটা তখন রিপ্রেজেন্ট করছে ফোর্স, তার মানে আমাদের এরকম হবে আর কারেন্টের ডাইরেকশনটা এরকম হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এই দিকে কারেন্টের ডাইরেকশন হয়, আইটা যদি আপওয়ার্ড হয়, তাহলে এফএমটা হচ্ছে এদিকে, ফোর্সটা এটার সাথে পারপেন্ডিকুলার আছে, আর বিটা কি আছে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, তার মানে কি ইনওয়ার্ড বলতে এরকম যাচ্ছে, আউটওয়ার্ড হলে তো এরকম হবে, ইনওয়ার্ড মানে এরকম যাচ্ছে, তাহলে আইর সাথে কিন্তু ওটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। তাহলে এটা যেটা আমরা পড়লাম লেফট হ্যান্ড থাম্ব রুল, সেটা হচ্ছে এটা। আর যেটা পড়লাম রাইট হ্যান্ড থাম্ব রুল, সেটা হচ্ছে এটা। ওকে, চলে যাচ্ছে আমরা পরের স্লাইডে। পরের স্লাইডে রয়েছে ফোর্স বিটুইন প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এখানে দেখো, এটা খুব ভালো এক্সাম্পল, যে এই দিক দিয়ে I1 কারেন্ট যাচ্ছে আর এই দিক দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এই দুটোর মাঝখানে ডিসটেন্স হচ্ছে D, দুটো প্যারালাল আছে, মাঝখানের ডিসটেন্সটা হচ্ছে D। আচ্ছা, এখানে তাহলে F কি হবে, F ইজ ইকুয়াল টু মিউ নট I1 ডিভাইডেড বাই 4 পাই D I2L, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার এর ক্ষেত্রে এফটা কখন অ্যাট্রাকটিভ হবে আর কখন রিপালসিভ, মানে আকর্ষণ করবে কখন আর বিকর্ষণ করবে কখন। অ্যাট্রাকটিভ তখন হবে যখন I1 আর I2 দুটো ডাইরেকশন সেম, তার মানে অ্যাট্রাক্ট করবে কখন, যখন I1 and I2 ডিরেকশন সেম। যখন I1 আর I2 ডিরেকশন সেম তখনই অ্যাট্রাক্ট করবে। রিপালস করবে কখন, রিপালস করবে যখন ডিরেকশন অফ I1 and I2 আর অপোজিট। বোঝা গেছে? যখন দুটো ডাইরেকশনই সেম তখন অ্যাট্রাক্ট করবে, আর যখন একটা I1 এদিকে I2 এদিকে তখন রিপালস করবে, আবার I2 এদিকে I1 এদিকে তখনও রিপালস করবে। তাহলে ওটাই হচ্ছে μ0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I1, সরি I1, হ্যাঁ I হবে না, I1 μ0 I1 ইন্টু I2 L ডিভাইডেড বাই 4 পাই D। ওকে, তো সেক্ষেত্রে আমাদের তাহলে ফোর্সটা কখন অ্যাট্রাকটিভ হচ্ছে, যখন দুটো একই দিকে হচ্ছে আর যখন দুটো ডিফারেন্ট, মানে এই কন্ডিশনও হতে পারে, অথবা I1 যখন I1 নিচের দিকে আবার I2টা উপর দিকে তখনও হতে পারে। ঠিক আছে, তখনও রিপালসিভ মোডে থাকতে পারে। এবার ফোর্স বিটুইন টু মুভিং চার্জেস, এটাও ভালো। এটা হচ্ছে এখানে একটা Q1 চার্জ রয়েছে আর এখানে একটা Q2 চার্জ রয়েছে। এবার পজিটিভ কি নেগেটিভ কিছু জানি না, এখানে Q1 আছে এখানে Q2 আছে।
এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এফএমটা ম্যাগনেটিক ফোর্সটা ডাইরেকশন এদিকে, আর এটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্স কি দেখতে পাচ্ছি ডাইরেকশন এদিকে। ভি এই Q1 এর ভেলোসিটি কত V1, V1 এর ডাইরেকশন আপওয়ার্ড, V2 হচ্ছে Q2 এর ভেলোসিটি, এটার ডাইরেকশন আপওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা ফোর্স অফ ইলেকট্রনটা কোনটা এই Feটা, সেটার ডাইরেকশন কি এদিকে, আর ওটার জন্য ডাইরেকশন এদিকে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবকটাই অপোজিট অপোজিট ডাইরেকশনে, মানে এফএম এর ফার্স্ট Q1 মানে Q1 টাকে যদি ফার্স্ট অবজেক্ট বা ফার্স্ট চার্জ ধরি, Q1 টাকে ধরে নিচ্ছি, Q1 টাকে ধরে নিচ্ছি ফার্স্ট চার্জ, আর Q2 টাকে ধরে নিচ্ছি সেকেন্ড চার্জ। ঠিক আছে, তো এই ফার্স্ট চার্জ আর সেকেন্ড চার্জের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে সবকটা ডিরেকশন আলাদা, একমাত্র V1 আর V2 টা সেম ডিরেকশনে রয়েছে, আদারওয়াইজ FM দুটো অপোজিট আছে, FE দুটো অপোজিট আছে, সবই অপোজিট রয়েছে। তো এক্ষেত্রে আমাদের FM এর ফর্মুলা কি হবে, তো FM এর ফর্মুলা হয়ে যাবে মিউ নট বাই 4πr²। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যদি সবকটা ডিরেকশন অপোজিট থাকে এক্সেপ্ট ভেলোসিটি, তখনই কিন্তু একমাত্র এই ফর্মুলা স্যাটিসফাই করবে। FM is equal to mu naught by 4πr² Q1 Q2 into V1 V2। FE টা কত হবে, এবার ফার্স্ট পার্টটা হচ্ছে চার্জ আর ভেলোসিটি মিলিয়ে, এটা তো ইলেকট্রন, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে শুধু চার্জ ওয়ালা ফ্যাক্টর গুলো থাকবে, তাহলে 1/4πε0 into Q1 Q2 by r²। এখান থেকে যদি এটা ডিভাইডেড বাই এটা করি, এটা যদি ক্যালকুলেশন করো দেখতে পাবে V/C আসছে। এটা ডেরিভেশনের মানে ক্যালকুলেশনটা আমি আর করছি না, তোমরা করে দেখতে পারো যে FM বাই FE যদি আমরা পুট করি এই ভ্যালুগুলো, তাহলে V/C আসবে। ঠিক আছে, পরের স্লাইডে চলে যাই, এটা বোঝা গেছে। আচ্ছা, এটা বলেছে when a closed conducting loop carrying a current of any arbitrary shape is placed in a transverse magnetic field, it becomes a circular loop and tension in the loop। এখানে টেনশন বার করতে হবে, এটা যতই আরবিটারি পাথ হোক না কেন, এরকম এরকম হোক বা অন্য যে কোনো ফর্মে হোক, মানে এটা এরকম রয়েছে, এটা না হয়ে এরকম এরকমও হতে পারতো, তো যে কোনো ফর্মই হোক না কেন সেটা কিন্তু ক্লোজ লুপ। যখন ক্লোজড, যদি ওপেন থাকতো তাহলে কিন্তু সার্কুলার হতো না, যেহেতু ক্লোজ সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি ক্লোজ সার্কিটের সাথে, মানে ক্লোজ লুপের সাথে, মানে সেটাও একটা সার্কুলার। সার্কুলার ক্ষেত্রে কি, এটা হচ্ছে আর হচ্ছে রেডিয়াস, আরটা হচ্ছে রেডিয়াস, ওটা হলো সেন্টার, এখান দিয়ে এ আর বি দুটো আছে, প্রত্যেকটা দিয়েই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন গুলো বেরোতে থাকছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে ইনওয়ার্ড ডাইরেকশনে রয়েছে। ঠিক আছে, T ইকুয়ালস টু টেনশন, টেনশন ইজ ইকুয়াল টু BIL বাই I। ওকে, পরের স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে ফ্লোটিং ওয়্যার, আগেরটা ছিল একটা আরবিটারি ইরেগুলার শেপ একটা ক্লোজ লুপ, সেটাকে আমরা সার্কুলার ওয়েতে ইকুইভ্যালেন্ট করছি। এখানে কি হচ্ছে, এখানে ফ্লোটিং ওয়্যার ডিউ টু FM ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার, ইনফাইনাইট কারেন্ট নয় কিন্তু ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার। আমরা দেখতে পাচ্ছি এখানে ডট 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 করে দেওয়া আছে, মানে এটা এই যে এটা ডট ডট দেওয়া রয়েছে, এখানে ডট ডট দেওয়া রয়েছে, তার মানে কি এটা ইনফাইনাইট, এর লেন্থটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আমাদের। এখানে একটা ফাইনাইট লেন্থ দেওয়া আছে, এই যে ফাইনাইট লেন্থটা আছে এই দুটোর মধ্যের যে ডিসটেন্স সেটা বলে দেওয়া আছে L। ঠিক আছে, এই দুটো প্যারালালি চলছে, I1 আর I2 প্যারালালি চলছে, এদের মাঝখানের ডিসটেন্স হচ্ছে D। ঠিক আছে, তাহলে এখানে নিচে কি আসবে, M ইন্টু G আসবে, জানি গ্র্যাভিটেশন তো পড়েছি 11 আমরা, তো ওপরে আসবে FM ম্যাগনেটিক ফোর্স, আর নিচে হচ্ছে mg। সেখান থেকে আমরা কি পাচ্ছি, টাইম পিরিয়ড, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে 2π√D/G। If displaced from equilibrium by infinitesimally small distance, then it will start to oscillate with time period। তার মানে একটু ইকুইলিব্রিয়াম থেকে একটু যদি ইনইকুইলিব্রিয়ামে যায়, তখনই কিন্তু সেটাতে অসিলেশন শুরু হবে। অসিলেশন মানে আমরা অল্প বিস্তর জানি অসিলেশন মানেটা কি, তো দেন ইট উইল স্টার্ট টু অসিলেট, সাইনের যে কার্ভটা হয় এই জিনিসটা, এটাকে বলে অসিলেশন। তো
ইকুইলিব্রিয়াম থেকে যখনই স্টেটটা সরে যাবে তখনই সেটা ভাইব্রেশনে স্টার্ট হবে, অসিলেশন স্টার্ট হবে। তাই জন্য টাইম পিরিয়ড, সেটার জন্য টাইম পিরিয়ড হচ্ছে 2π√d/g। ডি কোনটা? এই ডিস্টেন্সটা, জি তো আমরা জানি। এবার আসছে স্টেট কারেন্ট ক্যারিং ওয়্যার অফ লেন্থ এল, কারেন্ট ক্যারিং কারেন্ট ইজ প্লেসড, ওটা I2 দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ক্যারিং কারেন্ট যেটা is placed in the plane of another current carrying coil, ঠিক আছে। এখানে দেখো মাঝখানে রয়েছে একটা রড রয়েছে বা কারেন্ট ক্যারিং ওয়্যার রয়েছে, যার I2 হচ্ছে ডিরেকশন, ঠিক আছে। আর এটা সার্কুলার পাথ, এর I1 হচ্ছে এরকম ডিরেকশনে রয়েছে। তো দুটোর I1 আর I2 ডিরেকশন এরকম, তার ক্ষেত্রে আমাদের ইকুয়েশন কি হবে? F is equal to BIL, যেখান থেকে আমরা লিখতে পারি B এর ভ্যালু পুট করে দিয়েছি এখানে, এর ভ্যালু হয়ে যাচ্ছে μ0 I1 ইন্টু I2 বাই 2R ইন্টু L। আচ্ছা, এবার বলছে এই B আর L, এলটারও তো একটা ডাইরেকশন আছে, আবার বিটারও ডাইরেকশন আছে। এই বি আর এল এর ডাইরেকশন যদি একই দিকে হয়, তাহলে পারপেন্ডিকুলার যদি একই দিকে হয়, তাহলে এফএম হচ্ছে 0 হয়ে যাবে। এফএম সেক্ষেত্রে 0 হয়ে যাবে এই কন্ডিশনটার ক্ষেত্রে, দ্যাট ইফ দ্য স্ট্রেট ওয়্যার ইজ প্লেসড অ্যালং দ্য অ্যাক্সিস। তার মানে এই যে আই কারেন্ট এদিক দিয়ে ফ্লো করছে, এদিক দিয়ে ফ্লো করছে, এলটা এদিকে রয়েছে, তার মানে এদিকে ফ্লো করছে, আর কারেন্ট I2 ওদিকে ফ্লো করছে, কিন্তু I1টা তো এদিক দিয়ে ফ্লো করছে, তাহলে উল্টো দিকের ডাইরেকশনে বি হবে। তাহলে এই দিকে যদি ডাইরেকশনে বি হয়, এলটাও তো এই ডাইরেকশনে আছে, তাহলে আমাদের এফএমটা 0 হয়ে যাবে। একই ডাইরেকশন হলে 0 হয়ে যাবে। আর এইটুকু ডিস্টেন্স বলেছে ডি, মানে এর রেডিয়াস, রেডিয়াস না মানে এটার থেকে এই ডিস্টেন্সটা মাঝখানে অবধি, সেটা হচ্ছে ডি, মানে এই পার্টিকুলার ডিস্টেন্সটা, মানে এখানে একটা L/2 আছে, ডি এর মধ্যে একটা L/2 এর ফ্যাক্টরও রয়েছে। চলে যাচ্ছি পরেরটাতে। এটা হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য রড সো দ্যাট দ্য টেনশন ইন দ্য স্ট্রিংস আর 0, ঠিক আছে। এখানে একটা রড রয়েছে এম, ঠিক আছে। এম না, রডটা এম না, মাসটা এম, রডটা XY দিয়ে ডিনোট করা হয়েছে, মাসটা হচ্ছে এম, আর যার ডিস্টেন্স কত? এল, ডিস্টেন্সটা হচ্ছে এল, ঠিক আছে। এখানে টেনশন রয়েছে টি, দুদিকে দেখতে পাচ্ছি। এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে BIL is equal to mg, I equals to mg by BL, এই ফর্মুলাটাও মনে রাখতে হবে। এবার চলে আসছে B is constant, ফাইন্ড বিটা, পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, তখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড কি হবে? পোটেনশিয়াল যখন কনস্ট্যান্ট তখন ম্যাগনেটিক ফিল্ড কি হবে? একটা, এটা একটা ধরে নিচ্ছে একটা রড রয়েছে, সেটা θ ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেনের সাথে রয়েছে, তার বি এর ডাইরেকশনটা এদিকে আর আই এর ডাইরেকশন এইদিকে, ঠিক আছে, আর বি এর ডাইরেকশন এইদিকে। বি এর ডাইরেকশনটা অলওয়েজ কনস্ট্যান্ট বলছে, সেটাকে যদি সিম্পলিফাই করে আঁকি তাহলে কি হবে? এদিকে এমজি কস সাইন থিটা হবে, এটা তো জানি, এটা এমজি হলে এটা এমজি সাইন থিটা, আর এটা হচ্ছে এফ কস থিটা, এটা এফ, আর এদিকে ডাইরেকশন হচ্ছে বি। সেখান থেকে ফর্মুলা কি লিখতে পারি? এফ কস থিটা ইজ ইকুয়াল টু, এফ কস থিটা দুটোর অপোজিট ডাইরেকশন কিন্তু ম্যাগনিটিউডটা সেম, তাহলে এফ কস থিটা ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা। তাহলে এফ কস থিটার জায়গায় লিখতে পারি BIL cos থিটা ইজ ইকুয়াল টু mg sin থিটা। সেখান থেকে বি এর ভ্যালু কি হবে? sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, তাহলে mg tan থিটা বাই IL, ঠিক আছে, বোঝা গেছে? পরের স্লাইডে যাই। Okay. A mass is hanging from a spring. If current is allowed to pass through the spring, what will happen? এটা খুব ভালো ব্যাপার, মানে এটা এইরকম ধরনের নিউমেরিক্যাল আসে যে মাসের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা স্প্রিং তো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় আর এখানে একটা এম মাস ঝোলানো আছে স্প্রিং দিয়ে, তাহলে কি হবে? প্রথমে কি হবে? এটার মধ্যে ওয়েটটা লিফট হতে থাকবে, তারপর এটা কম্প্রেস হয়ে যাবে। এই স্প্রিংটা কম্প্রেস হতে থাকবে, কারেন্ট যত বাড়তে থাকবে তত কম্প্রেস হয়ে যাবে। কি লেখা আছে দেখি? স্প্রিং উইল কন্ট্রাক্ট এন্ড ওয়েট উইল বি লিফটেড। ফার্স্ট কন্ডিশন এটা হবে। সেকেন্ড কন্ডিশন কি হবে? কম্প্রেশন টেকস প্লেস অ্যাজ কারেন্ট উইল ফ্লো থ্রু অল দ্য টার্নস ইন দ্য সেম সেন্স, হেন্স অ্যাট্রাকশন অকার্ড। ঠিক আছে, একটা আরেকটার সাথে অ্যাট্রাক্ট করা স্টার্ট করবে যদি এখান দিয়ে কারেন্ট সবকটা টার্ন দিয়ে যদি কারেন্ট এভাবে যেতে থাকে, তাহলে কি হবে? এদের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাহলে একটা আরেকটার সাথে ক্লোজ হতে চাইবে, অ্যাট্রাকশন হচ্ছে, তাহলে কি হবে? সবকটা কম্প্রেস হয়ে যাবে, সেটাই হচ্ছে এটা, স্প্রিং এর ক্ষেত্রে এটা হয়। এবার আসছে ফাইন্ড এফ কারেন্ট এলিমেন্ট ডিএল অফ দ্য সেকেন্ড রড। এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি একটা ফার্স্ট রড হচ্ছে এটা 1, এটা 2,
ফার্স্ট রডের দিক দিয়ে I1 কারেন্ট ফ্লো করছে আর এটার দিক দিয়ে I2 কারেন্ট ফ্লো করছে। তাহলে এইটুকু ডিস্টেন্সটাকে আমরা বলছি ডিএল। এটা একটু উপরে উঠে গেছে লেখাটা। ডিএল হচ্ছে এইটুকু ডিস্টেন্সটা। এদের দুজনের মাঝখানে আমরা যদি একটা লাইন দিয়ে কানেক্ট করি তাহলে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, সেটা হলো থিটা। থিটা অ্যাঙ্গেল পাচ্ছি, এই দুটোর মধ্যকার যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি পাবো? F is equal to mu naught I1 I2 dl cos theta by 2 pi r. ওকে, এবার find the force on the L shaped current carrying conductor moving with velocity v as shown in figure. এখানেও দেখতে পাচ্ছ এটা L, এটাকে L1 ধরছি, এটাকে L2 ধরছি। ঠিক আছে, তাহলে এখানে রয়েছে B, ফোর্সটা এই দিক দিয়ে যাচ্ছে। এটা কি ডাইরেকশন হচ্ছে? এটা আউটওয়ার্ড ডাইরেকশন হচ্ছে। এটা হচ্ছে আউটওয়ার্ড ডাইরেকশন, আউটওয়ার্ড হচ্ছে ডাইরেকশন। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে? ফোর্স ইজ ইকুয়াল টু BI রুট ওভার L1 স্কয়ার প্লাস L2 স্কয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটাও মনে রাখো, এটা দিয়ে নিউমেরিক্যাল আসে। আচ্ছা, একটা স্লাইড স্কিপ করে গেলাম। ওকে, find the force on the square shaped area where carrying current I2 due to field of set where carrying current. এক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা স্কয়ার রয়েছে। ঠিক আছে, স্কয়ারে দেখতে পাচ্ছি এই দুটো লাইন প্যারালাল। এটা সবসময় এই দুটো লাইন প্যারালাল, মানে MN প্যারালাল টু OP, আবার MP প্যারালাল টু NO। ঠিক আছে, এখান দিয়ে কারেন্ট I1 ফ্লো, এই I2 ফ্লো করছে। I2 ডাইরেকশনটা কিরকম হচ্ছে? ক্লোজ লুপ এটা, আর I1 এর ডাইরেকশনটা এইদিকে। তো এইটুকু ডিস্টেন্স যে রড, এই একটা রড রয়েছে, সেটার থেকে এই সার্কেলটার ডিস্টেন্স বা একটা স্ট্রেট ওয়্যার, কারেন্ট ক্যারিং ওয়্যার, এইটুকু ডিস্টেন্স হচ্ছে A। আর এর প্রত্যেকটা সাইড, যেহেতু এটা স্কয়ার, তাহলে L প্রত্যেকটা সাইড L। সেটার জন্য প্রথমে আমরা পাচ্ছি FNO ইজ ইকুয়াল টু 0, MP ইজ ইকুয়াল টু 0, আর FMN এর ভ্যালুটা পাচ্ছি মিউ নট I1 I2 L বাই 2 পাই A। এবার FOP এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? OP এর ক্ষেত্রে এর টার্মটা এক্সট্রা অ্যাড হচ্ছে, তো সেম ফর্মুলাই থাকবে, শুধু A প্লাস L হবে। আগেরটা L এর টার্মটা অ্যাড হচ্ছে, নট A, L এর টার্মটা অ্যাড হচ্ছে। তাহলে ফার্স্ট পার্টে A থাকবে, জাস্ট মনে রাখার সুবিধার জন্য বলছি। MN এর ক্ষেত্রে ফার্স্ট পার্টে A হবে, আর OP এর ক্ষেত্রে A প্লাস L হবে। আর F নেট যেটা হবে, এদের ডাইরেকশন তো ডিফারেন্ট। MN এর ডাইরেকশন কোনটা? MN এর ডাইরেকশন এদিকে, OP এর ডাইরেকশন এদিকে। এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে আসছে, ডাইরেকশন আলাদা, তাই জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে MN মাইনাস OP। ঠিক আছে, এবার নিউমেরিক্যাল দ্বারা আগে আর কিছু, এবার নিউমেরিক্যালে আসছে। পার্টিকেল অফ মাস M, charge Q and kinetic energy T enters a transverse uniform magnetic field of induction B. After 3 seconds, the kinetic energy of the particle will be what? কত বার করতে হবে? কাইনেটিক এনার্জি ফর্মুলা বলো। কাইনেটিক এনার্জি কি হবে? হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। এখানে বলছে পার্টিকেলের মাস বলে দিয়েছে m, মাস তো অলরেডি m দেওয়াই আছে, আর চার্জ বলেছে q। ঠিক কি গিভেন আগে লিখে ফেলি, চার্জ ইজ ইকুয়াল টু q। আর বলেছে কাইনেটিক এনার্জি T এন্টার্স, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মানে আমরা লিখতে পারি KEI লিখতে পারি, সেটা বলে দিয়েছে স্মল t, বলে দিয়েছে T enters a transverse uniform magnetic field of induction B. After 3 seconds কাইনেটিক এনার্জি কত হবে? তো নরমালি যখন ট্রান্সভার্স ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে ঢুকছে, তখন কিন্তু M বা V এর উপর কোনো এফেক্ট পড়ে না। তার মানে M আর V will be unchanged after crossing transverse magnetic field. ওকে, তার মানে M বা V এর উপর কোনো এফেক্ট পড়ে না। তাহলে ইনিশিয়ালি আমার এটা ছিল, তাহলে KE ফাইনাল আমরা কি বলতে পারি?
এমভি তো চেঞ্জই হচ্ছে না, তাহলে এমভি স্কোয়ারই বলতে পারি। তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমাদের আনসার কি হবে? আনসার কি হবে? কাইনেটিক এনার্জি will remain same. ওকে, বোঝা গেছে না কোনো ডাউট? পরে নিউমেরিক্যালে চলে যায়। The oscillating frequency of a cyclotron is 10 megahertz. ভালো অঙ্ক এটা। If the radius of the disk is 0.5 meter, the kinetic energy of the proton which is accelerated by the cyclotron is কত হবে বার করতে হবে, কাইনেটিক এনার্জি বার করতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমে আগে বলে দিয়েছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত বলেছে? 10 মেগাহার্টজ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 10 ইনটু এটাকে হার্টজে কনভার্ট করলে কি হবে? 10 টু দি পাওয়ার 6 হার্টজ। রেডিয়াস বলে দিয়েছে কত? 0.5 মিটার বলে দিয়েছে রেডিয়াসটা। তাহলে আমরা এটা পেয়ে গেছি, আর কি পেয়েছি? এটা পেয়েছি। ওকে, এফ আর আর পেয়ে গেলাম। এবার ওদের কি বার করতে হবে? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটাকে আমরা নরমালি রিপ্রেজেন্ট করি ই কে দিয়ে, ঠিক আছে? ই কে এর ফর্মুলা কি? কিউ স্কোয়ার বি স্কোয়ার দেন আর স্কোয়ার বাই 2m। ফর্মুলা ভালো করে মাথায় রাখবি, তাহলে অঙ্ক হবে না। ই কে ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। এবার আমরা এফ এর ফর্মুলাটা দেখি। এফ ইজ ইকুয়াল টু কিউ বি, এটা আমরা দেখেছি 2πm, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কিউ বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এফ ইন্টু 2πm লেখা যায় এটা, এফ ইন্টু 2πm। আচ্ছা, তো এখানে কিউবি এটা পেলাম, তাহলে কিউবি স্কোয়ার কত হবে? কিউবি এটাকে যদি হোল স্কোয়ার বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে কি হবে? 2টা 4 হয়ে যাবে, পাই স্কোয়ার এম স্কোয়ার এফ স্কোয়ার হবে। এখানে কিউ স্কোয়ার বি স্কোয়ার আছে, মানে এটাকে কিউবি স্কোয়ার লিখতে পারি। তাহলে এই টার্মটা আমরা এখানে পুট করে দিই। এই টার্মটা যদি এখানে পুট করে দিই তাহলে আমরা কি পাবো? এই জিনিসটা এখানে পুট করলাম, তাহলে আমরা পাচ্ছি 4 পাই স্কোয়ার এম স্কোয়ার এফ স্কোয়ার, বাকি পড়ে আছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 2m। ওকে, এখান থেকে একটা এম বাদ চলে যাবে, একটা এম বাদ চলে যাবে, তাহলে কি পড়ে থাকছে? 4 পাই, আচ্ছা 2টাও চলে যাবে, এখান থেকে 2 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি? 2 পাই স্কোয়ার এম এফ স্কোয়ার আর স্কোয়ার লেখা যায়। 2 পাই স্কোয়ার এম আর এফ স্কোয়ার আর স্কোয়ার লেখা যায়। এটার মানে কত হবে? এটার মানে কত হবে? 2টা তো 2ই থাকবে, পাই মানে 3.14 স্কোয়ার। এম কত? প্রোটন বলেছে, প্রোটনের মাসটা কত? 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27, ঠিক আছে? এফ কত বলেছে? এফ কত বলেছে? 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এর হোল স্কোয়ার। আর কত বলেছে? 0.5 হয়ে যাবে 0.5 এর স্কোয়ার। এটা মানে এত জুল, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে একটা সার্টেন ভ্যালু পাবো, এটা ক্যালকুলেশন করে নে। আচ্ছা, এটার ভ্যালুটা তোরা ক্যালকুলেশন করে নিস কত বেরোবে। এবার আমাদের যেটা অপশন আছে
যে অপশন যদি থাকে, এখানে আমাদের কাছে কোনো অপশন নেই, এ বি সি ডি অপশন তো থাকবে নিটে। যদি দেখি জুলেই আনসার আছে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে এটা ইকুয়েশনটা সলভ করলে যা বেরোবে সেটাই। যদি ইলেকট্রন ভোল্টে আনসার থাকে তাহলে কি হবে, সেক্ষেত্রে আমরা করব কি জানি, 1 electron volt is equal to 1.6 into 10 to the power minus 19 জুল, তাই তো? তাহলে 1 জুল মানে কত লিখতে পারি, 1 by 1.6 into 10 to the power 19, সরি এটা ইলেকট্রন ভোল্ট হবে, ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এখানে যে ভ্যালুটা বেরোবে, ধরে নিচ্ছি এক্স বেরোবে, তো ডিভাইডেড বাই 1.6 into 10 to the power minus 19 এত ইলেকট্রন ভোল্ট। যদি জুলে আনসার চাই তো এটা থেকে যা আনসার বেরোবে সেটাই আনসার, আর যদি ইলেকট্রন ভোল্টে আনসার চাই তাহলে এটা থেকে যা বেরোবে সেটাই আনসার। বোঝা গেছে? কোনো ডাউট? পরেরটায় চলে যাই। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ এ পজিটিভ আয়ন ইন দ্য সাইক্লোট্রন ইজ, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম বলেছে, তাহলে আমরা কি করব এখানটায়, Q B square B naught into M is equal to হচ্ছে M B naught square by R, সরি এটা ভুল লিখেছি, এটা B হবে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? এটাকে আমরা আর নটও লিখতে পারি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলেছে, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলে আমরা এখান থেকে আগে ভ্যালু বার করি, কি হবে, বি নট এর ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি ভেলোসিটিটা সবচেয়ে হাই, তখনই আমাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা বেরোবে। এখান থেকে আমরা কি দেখতে পারি, বি নটটা কেটে যাবে একটা, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, বি নট এর ভ্যালু কি পাবো, কিউ ইন্টু বি ইন্টু আর নট বাই এম, তাই তো পাবো। তাহলে আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা লিখি, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হবে, কাইনেটিক এনার্জিটাকে আমরা ই কে দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা ইজ ইকুয়াল টু কি হবে, এক্ষুনি তো বললাম হাফ এম বি স্কয়ার, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, হাফ অফ কিউ বি ইন্টু আর নট বাই এম, ঠিক আছে? তাহলে আনসার কত হয়ে যাবে, কিউ বি আর নট বাই 2m, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তো এখানে তো আর কোনো ভ্যালু দেয়নি, তাহলে আমরা এটাই পাবো। এবার যদি কিউর ভ্যালু দিয়ে দিত, পজিটিভ আয়নের ভ্যালু কত বলেনি, পজিটিভ আয়নের ভ্যালু দিয়ে দিত, তাহলে আমরা ভ্যালু পুট করতে পারতাম। ম্যাগনেটিক ফিল্ডেরও ভ্যালু নেই, তো যা যা ভ্যালু যেগুলো যেগুলো দিতে সেগুলো। এবার আনসার দেখে নিতে হবে, আনসারে যদি আর নট থাকে তাহলে আর নটই আনসার, এইরকম আনসার দেবো, আর যদি শুধু আর থাকে তাহলে আমরা আর লিখবো, ঠিক আছে? এটা জাস্ট আমি ধরে নিয়েছি আর নট ম্যাক্সিমাম বলে, ঠিক আছে? পরেরটায় যাই, ওয়ার্ক ডান অন অ্যান ইলেকট্রন মুভিং ইন আ সলিনয়েড অ্যালং ইটস অ্যাক্সিস ইজ ইকুয়াল টু কত? তো ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি, W ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান হচ্ছে Q ইন্টু বি ইন্টু বি, তাই তো ওয়ার্ক ডানের ফর্মুলা। তো এক্ষেত্রে আমাকে বলেছে কি সলিনয়েডের মধ্যে দিয়ে ইলেকট্রন মুভ করছে, ইলেকট্রন মুভ করছে, তার মানে চার্জ কি হয়ে যাবে, মাইনাস ই হয়ে যাবে কিউটা। এবার বলেছে ইলেকট্রন মুভিং ইন আ সলিনয়েড ইন ইটস অ্যাক্সিস, ইন ইটস অ্যাক্সিস মানে বি আর বি এর ডাইরেকশনটা একই দিকে হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, বি আই ইন্টু বি আই লিখতে পারি। তো আই ইন্টু আই ক্রস প্রোডাক্ট কি হবে,
I into I 0 क्रॉस प्रोडक्ट তাহলে হয়ে যাবে মাইনাস ই ইনটু 0 না आंसर হবে 0 তাহলে ওয়ার্ক ডান W দিয়ে রিপ্রেজেন্ট করলে W ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে এটা হচ্ছে आंसर ঠিক আছে পরেরটায় যাই conducting circular loop of radius r carries a constant current I. It placed in a uniform magnetic field B such that B is perpendicular to the plane of the loop. The magnetic force acting on the loop কত হবে magnetic force টা তো conducting circular loop of radius r বলেছে তাই তো আর constant current কত বলেছে I. Then it placed in a uniform magnetic field B. তার মানে আমরা কি পাচ্ছি uniform magnetic field হচ্ছে P perpendicular to the plane of the loop তাই তো B perpendicular to the plane of the loop তার মানে কি হচ্ছে B আর B এই দুটো perpendicular হচ্ছে পারপেন্ডিকুলার হলে কি হবে cos এর ভ্যালুটা cos থিটা cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি হওয়া মানে 0 হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি ম্যাগনেটিক ফোর্সটা বার করতে বলেছে ম্যাগনেটিক ফোর্স 0 এটা একটু ভাষা দিয়ে তোরা লিখে নিবি যে কি রকম মানে কি যেটা বললাম আর কি সেটাই জাস্ট লিখে নিবি যে যদি পারপেন্ডিকুলার টু বি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো মাঝখানে 90 ডিগ্রি হবে cos 90 ডিগ্রি মানে 0 ওকে নেক্সট টাই চলে যাচ্ছি a thin semiconductor conducting ring PQR এই যে PQR PQR of radius r এই পার্টিকুলার রেডিয়াসটা বলেছে r is falling with its plane vertical in a horizontal magnetic plane B as shown in figure. The potential difference PD টা হচ্ছে potential difference developed across the ring when its speed is V is what? কত হবে তো এখানে আমরা EMF is equal to কি লিখতে পারি B into V into B into I equivalent এখানে কত 2R যেখানে কি R এর ব্যাপারটা কি বলেছে R is at sorry R is at higher potential ঠিক আছে R টা হচ্ছে higher potential P টা হচ্ছে is at lower potential তাহলে আমাদের आंसर কি হবে आंसर হবে হচ্ছে potential difference across the ring potential difference across the ring is B into 2R and R is at higher potential. Okay. ঠিক আছে তো আজকের ক্লাস এই অবধি